সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কারফিউ শিথিলের সময় বাড়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। ছুটির দিনেও পোশাক কারখানা ও অফিস খোলা, চলছে দূরপাল্লার যানবাহন। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অতি জোয়ারে ভোলার ইলিশা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, নষ্ট হচ্ছে কাঁচা পণ্য। নদীতে পানি বাড়ায় বরিশাল অঞ্চলের নিচু এলাকা প্লাবিত। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে, সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। আজ ও আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল ছিল। দেশের অন্যান্য স্থানেও দিনের বেশিরভাগ সময় কারফিউ শিথিল করা হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অনেক স্থানে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখা হয় পোশাক কারখানা ও অফিস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দিনের অনেকটা সময়ে কারফিউ শিথিল থাকায় মহাসড়কে বেড়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন বাস স্ট্যান্ড এবং মহাসড়কে যানবাহনের সংখ্যা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ ছাড়াও সতর্ক ছিল অন্যান্য বাহিনীর সদস্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ ফেনী ও কুমিল্লার বিভিন্ন সড়ক মহাসড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কুমিল্লা থেকে রাজধানী সহ বিভিন্ন রুটে যাত্রীবাহী যানবাহন ছেড়ে গেছে। কোথাও নিরাপত্তার ঘাটতি হয়নি বলছেন যাত্রী এবং কর্তৃপক্ষ। এখন পর্যন্ত মোটামুটি ক্লিয়ার আছে। হোপফুলি একটু তাড়াতাড়ি যেতে পারবো। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এই মুহূর্তে কাজ করছে, একই সাথে কাজ করছে ট্রাফিক পুলিশ এবং পুলিশ বাহিনী, প্রায় সবাই কাজ করছে। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও সাভারের সব পোশাক কারখানা খোলা রয়েছে। এ নিয়ে শ্রমিকদের মাঝেও নেই কোনো অসন্তোষ। অনেকদিন পরে কর্মস্থলে ফিরে আসলাম, ভালো লাগছে। এতদিন বাসায় থেকে মানে হাত পা হয়ে গেছে, যারা কাজের লোক তারা তার বাসায় বসে থাকতে পারে না। অনেক শিপমেন্ট আমাদের ক্যান্সেল হয়ে গেছে, অনেক শিপমেন্ট আমাদের ঢিলে হয়ে গেছে, এয়ার হয়ে যাবে অনেকগুলো। সবগুলো মিলেই এই ক্ষতিটাকে পুষিয়ে আনতে আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটা হলো আমাদের মালিক, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী আমরা একজোট হয়ে কাজ করব এবং একজোট হয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা এটাকে পুষিয়ে নিতে পারবো। চট্টগ্রামেও খোলা ছিল গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো। কর্মীরাও প্রায় সবাই যোগ দিয়েছেন কাজে। নিজের স্বার্থে প্রতিষ্ঠান বাঁচাতে কাজে এসেছেন জানান তারা। কর্তৃপক্ষ জানায় মূলত বিদেশি অর্ডার সময় মতো পাঠাতেই তারা প্রতিষ্ঠান খোলা রেখেছেন। আমাদের কারখানা বন্ধ ছিল ৩-৪ দিন, এই জন্য শিপমেন্ট দিতে পারে নাই। শিপমেন্টের জন্য আজকে আমাদের খোলা রাখছে। আন্তরিকভাবে কাজ করতেছি আমরা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় অন্যান্য স্থানের মতো গাজীপুরেও বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। হামলা আর অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিটি কর্পোরেশন, সড়ক ভবন সহ বিভিন্ন কার্যালয়। ব্যাপক ক্ষতি হয়েছে বিআরটিএ প্রকল্পেরও। সহিংসতায় প্রাণহানি হয়েছে 4 জনের। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়ায় গাজীপুরে। দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় বিআরটি প্রকল্পের বেশ কিছু স্থাপনা। ধ্বংসযজ্ঞ চালানো হয় সড়ক ভবন, সিটি কর্পোরেশনের টঙ্গী কার্যালয়, ডেস্কো অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনায়। এটি বিআরটি প্রকল্পের একটি এসকেলেটর। 25টি স্টেশনে এরকম 31টি এসকেলেটর সহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করেছে দুর্বৃত্তরা। পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 60 কোটি টাকা। 31টা এসকেলেটর নষ্ট হয়েছে, বিবি অংশের 6টা আর রোডসের অংশের 25টা। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি এবং এটার পরিমাণ আমরা ধরেছি যে 50 থেকে 60 কোটি টাকার উপরে যাবে, এটা আমাদের প্রাথমিক হিসাবে। হামলা চালানো হয় গাজীপুর সিটি কর্পোরেশন জোন 1-এর কার্যালয়ে। পোড়ানো হয় 19টি গাড়ি, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় 3টি কক্ষে। আঞ্চলিক কার্যালয় জোন 3-এর ভবনে হয়েছে হামলা। গাজীপুর সড়ক ভবনে পুড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। তাণ্ডব চালানো হয়েছে টঙ্গীর ডেস্কোর কার্যালয়েও। এখানে 7টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওরা দোতলায় ওঠে নাই,
নিচে নামলো, আমরা জানলাতে দেখতেছি ঢিল মারতেছে, নিজেদের জীবন নিয়ে টানাটানি। পুলিশ বক্স আক্রমণ করার পরেই কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে 4-5 হাজার লোক এখানে আক্রমণ করেছে এবং তারা আমার মনে হয় বহু আগে থেকেই প্ল্যান করা। টঙ্গীর পশ্চিম কন্ট্রোল রুম, কমপ্লেন সেন্টার এবং সাব স্টেশনের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে এবং লোকাল স্টোর থেকে মালামাল নিয়ে চলে যায়। হামলা অগ্নিসংযোগ থেকে বাদ যায়নি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 5টি পুলিশ বক্স। হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জেএমপি কমিশনার। সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা আছে। আমরা আশা করছি যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারা ইতিমধ্যে পলাতক হয়েছে এবং আরও পলাতক হবে। আমরা চেকপোস্ট করে বিভিন্ন জায়গায় তল্লাশি করে তাদেরকে বের করব। জেলা প্রশাসনের তথ্য মতে গেল কয়েকদিনের নাশকতায় গাজীপুরের 6টি প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা অগ্নিসংযোগে অর্ধশত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সহিংসতার জেরে 4 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ। আহত হয়েছে অর্ধশতাধিক। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর। এদিকে টানা কয়েকদিনের সহিংস পরিস্থিতিতেও স্বাভাবিক ছিল পটুয়াখালীর পায়রা বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম। চলমান রয়েছে জেটি সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজও। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হতেই কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয় দেশের অন্যতম সমুদ্রবন্দর পায়রা। বন্দরের আশেপাশে সড়ক ও নৌপথে বাড়ানো হয় আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা। বিভিন্ন স্থানে বসানো হয় নিরাপত্তা চৌকি। কারফিউর মধ্যেও বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই 2টি মাদার ভেসেল। লাইটারেজের মাধ্যমে সেখান থেকে পণ্য খালাস করে তা পৌঁছে দেওয়া হচ্ছে আমদানিকারকদের কাছে। আমাদের এই প্রকল্পের কাজ এই উদ্ভূত পরিস্থিতির মধ্যেও পূর্ণদমে চলমান রয়েছে, যাতে আমরা বন্দর খুব দ্রুতই কার্যক্রম সমাপ্ত করে অপারেশনের দিকে যেতে পারি এবং আমরা বন্দরকে শুভ উদ্বোধনে যেন আমাদের বন্দরের কোনো বিলম্ব না হয় সেটি বজায় রাখার জন্যই মূলত বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডও এখানে আমাদের চ্যানেলের নিরাপত্তা, নোঙ্গরে এবং বহির্নোঙ্গরে অবস্থিত জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করছে। পরিচয়পত্রকে কারফিউ পাস হিসেবে বিবেচনা করে প্রায় 1,500 শ্রমিকের সমন্বয়ে চলছে জেটি সহ বন্দরের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ। সার্বিকভাবে যে নিরাপত্তা মধ্যে আমাদের যে জেটি টার্মিনাল এবং আমাদের জেটি এলাকায় যে লোডিং আনলোডিং অব্যাহত রয়েছে এবং একই সাথে আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের রাস্তা রোড কমিউনিকেশনের জন্য আমাদের বিভাগীয় কমিশনের মাধ্যমে আমরা সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যে গাড়িগুলি যেগুলি বের হচ্ছে বা বের হবে সেগুলির জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে আমাদের বরিশাল এবং অন্যান্য জেলায় গমন করতে পারবে। এছাড়াও নদীপথে আমাদের কালীগঞ্জ হয়ে ঢাকা এবং কালীগঞ্জ হয়ে বরিশাল যাওয়ার যে নদীপথ, সেই নদীপথেও আমাদের যে মালামাল শিপ টু শিপ ট্রান্সফারের মাধ্যমে যে মালামালগুলি আমাদের আনলোডিং বা লোডিং হবে সেগুলি পরিবহন করতে পারবে। চলতি মাসে 8টি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করেছে, যার মাধ্যমে বন্দরের রাজস্ব আয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতি জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেল কয়েক দিন ধরে ভোলার ইলিশা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে কাঁচা পণ্য। এদিকে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ 10 নদীর পানি বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়ে পড়েছে ওই অঞ্চলের নিচু এলাকা। ডেস্ক রিপোর্ট। সাগরে নিম্নচাপের প্রভাবে অতি জোয়ারে ডুবে গেছে ভোলার ইলিশা লক্ষ্মীপুর ফেরিঘাটের 2টি পন্টুন ও গ্যাংওয়ে। এতে ফেরিতে ওঠানামা করতে পারছে না যানবাহন। ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। ঘাটে আটকে থাকা ট্রাকের কাঁচা পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই কাঁচামাল নিয়ে আমরা যদি বাজার না ধরতে পারি, কখন যাই না যাই কোনো ঠিক ঠিকানা নাই, বাজার না ধরতে পারি তাহলে আমাদের লোকসান হয়ে যাবে। গরুলে আইজি এমপি সিটা যাবো, সিটা যাবো যেন কোন ঠিকানা নেই, কতক্ষণে যেন বেরি ছাড়বো সেটা আমাদের নিরাপত্তা নেই। আমি যে এখান থেকে হেঁটে যে ওদিকে যাব, ফেরিতে উঠবো অথবা লঞ্চে উঠবো, এই জোটা নাই যে কেমনি উঠবো, কখন উঠবে ফেরিতে আর কখন যাব গন্তব্যে, এই পর্যন্ত মানে চিন্তার মধ্যে রয়েছি। এখানে কোমর থেকে উপরে পানি, তার কারণে যদি আমাদের যেটিটা আরেকটু নিকটবর্তী আসতো আমরা বাইকটা তুলতে ইজি হইতো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট।
প্রতিদিন এ রুটে 5টি ফেরিতে শতাধিক যানবাহন পারাপার করে। জোয়ারের বিষয় পর্যালোচনা করে ফেরিতে ওঠানামার জন্য রয়েছে হাই ওয়াটার ও লো ওয়াটার ঘাট। কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর অতি জোয়ারের পানিতে দুপুর হলেই হাই ওয়াটার ঘাটটি পর্যন্ত জোয়ারের পানিতে তলিয়ে যায়। সে পানি নামতে বিলম্ব হচ্ছে কয়েক ঘন্টা। পাশাপাশি মেঘনা নদী উত্তাল থাকায় লক্ষ্মীপুর থেকে ইলিশায় যাতায়াতে অতিরিক্ত 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে। তাই ভোলা ও লক্ষ্মীপুরের দুই পারের পারাপারের অপেক্ষায় অর্ধশতাধিক যানবাহন। ফেরির গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে লোড আনলোড। লো ওয়াটার ঘাটটা অল্প জোয়ার আসলে দেখা গেছে লোডের গ্যাংওয়ে পানিতে ভরপুর হয়ে যায়, গাড়ি ওঠানামা করতে পারে না। আর যে আরেকটা ঘাট আছে ওইটাই যে অতি পূর্ণ জোয়ারে, এখন বর্ষাকালে জোয়ারে ওই ঘাটে পানি থাকে, ওই ঘাটে লোডানোর সমস্যা হয়ে যায় আমাদের। যে মিলে ঘাটটা হওয়ার কথা ছিল এই মিলে ঘাটটা হয় নাই। এই বিনিময়ে সকল ড্রাইভারেরা ভোগান্তির ভিতরে পরে গাড়ি উঠতে পারছে না। একটা গাড়ি দুর্ঘটনা হইতে পারে, গাড়ির একটা চলতি অবস্থা গাড়ির নামতে গেলে যে কোনো বিশাল একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলছে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। 6 ঘন্টা প্রায় 12 ঘন্টা আমরা সার্ভিস দিতে পারতেছি না, যার ফলে আমাদের ফেরি চলাচলে মানে ট্রিপ কমে যাইতেছে আর কি। গাড়ি থাকা সত্ত্বেও আমরা ট্রিপ দিতে পারতেছি না ঠিকমতো। আশা করতেছি হয়তো 1 সপ্তাহের ভিতরে এই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এদিকে মৌসুমি পানি প্রবাহের কারণে বরিশালের 10টি নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অতি জোয়ারে বরিশাল অঞ্চলে উপকূলের নিচু এলাকার অনেক বসতঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। নরসিংদী জেলা কারাগার থেকে পালানো আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেফতার হওয়া জঙ্গির সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। এ নিয়ে সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, গাজীপুরের কাপাসিয়ার বড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কারাগার থেকে পালিয়েছে মোট 9 জঙ্গি। এ সময় আরও জানানো হয়, কারাগার থেকে লুট হওয়া 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 45টি এবং 1091টি গুলি উদ্ধার হয়েছে। পালিয়ে যাওয়া 826 কয়েদির মধ্যে এ পর্যন্ত 481 জন আত্মসমর্পণ করেছে। তথ্য পেয়েছে আর বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। 826 জন যে কয়েদি ছিল আমরা তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আমরা থানার পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি। নরসিংদীর 5 দোনায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভায় মন্ত্রী বলেন, আন্দোলনের প্রেক্ষাপটে আদালত যে রায় দিয়েছে সরকার সেটাকে স্বাগত জানায়। আমাদের জন্য যে 5 ভাগ মুক্তিযোদ্ধাদের কোটায়, সেখানে মহামান্য আদালতের কাছে আমরা রিভিউ চাইব। আপিল ডিভিশনে আমরা বলবো যে ওনারা হয়তো ওনাদের জানা ছিল না, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরি করার বয়স তাদের নাই। টানা কারফিউয়ে পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন জেলায় আম সরবরাহে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও বাগান মালিকরা। স্থানীয় বাজারে আম তোলা হলেও মিলছে না ক্রেতা, তাই বন্ধ রেখেছেন আম সংগ্রহ। এতে বাগানেই ঝরে নষ্ট হচ্ছে পাকা আম। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী ও পাইকাররা প্রতি বছর এ সময় আম কিনতে বাজারে ভিড় করেন। সেই আশায় প্রতিদিন ঝুড়ি ভর্তি বাহারি আম নিয়ে জড়ো হচ্ছেন কৃষক ও বিক্রেতারা, কিন্তু আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না তারা। এমনকি জাতভেদে মন প্রতি আমের দাম কমেছে 500 থেকে 1500 টাকা পর্যন্ত। বাধ্য হয়ে গাছ থেকে আম সংগ্রহ করছেন না অনেকে। আম নিয়ে আসছে বিক্রেতা, কিন্তু আমাদের কোনো ক্রেতা নেই। আমরা আমের দাম পাচ্ছি না। আমের আজ থেকে 10 দিন আগে যে আমের দামটা ছিল সে আমের দামটা কিন্তু এখন বর্তমান নাই। মন করা 500, 700, 1000, 1200 কমে গেছে। আম নিয়ে আসছি বাজারে কিন্তু ক্রেতা পাচ্ছি না। আমের উৎপাদন কম, আবার যদি শেষ সময় আসে 1000 করে যদি মনে কম পাই, তাহলে তো আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত।
এই পরিস্থিতিতে গাছে পেকে পচে ঝরে নষ্ট হচ্ছে প্রচুর আম। এতে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন জানান বাগান মালিকরা। 8 থেকে 10 দিন পর্যন্ত আমাদের কোনো বাজারে কেনা বেচা হচ্ছে না। 8 থেকে 10 দিন আমাদের আমগুলো যে পেকে পড়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা হতাশাগ্রস্ত এবং আমরা পথে বসে যাচ্ছি। প্রতিদিন অনেক হাজার হাজার কেজি আম আমাদের গাছ থেকে এখন ঝরে পড়ে যাচ্ছে। আমরা বাজারজাত করতে পারছি না। নাবিজাতের আমগুলো যখন পাকা শুরু হয়েছে তখন এই পরিস্থিতি শুরু হয়েছে, আর এই পরিস্থিতি শুরু হওয়ার কারণে আমাদের আমগুলো বাইরে যাচ্ছে না। স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে 25 থেকে 30 কোটি টাকার আম কেনা বেচা হতো, কারফিউয়ে যানবাহন সংকট, ব্যাংক ও অনলাইন বিপর্যয়ে তা নেমে এসেছে 5 থেকে 7 কোটিতে। এই এক সপ্তাহে চাষি এবং আমরা আড়তদার এবং ব্যবসায়ী প্রতিদিন 1 কোটি টাকার উপর ক্ষতির মুখে পড়েছি। এই অবস্থা চলতে থাকলে আমরা পথে বসে যাওয়ার কারণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অর্থকরী ফসলই হচ্ছে আম, আমাদের সব। তো আমরা আমাদের বিশেষ অনুরোধ প্রশাসনের কাছে, সরকারের নিকট, যে যদি কাঁচামালের বাজারটা ছাড় দেওয়া হতো এবং কাঁচামালের ট্রাকবাহী আমগুলো যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জেলায় যেত, তাহলে আমরা চাষিরা, ব্যবসায়ীরা এবং আড়তদাররা বেঁচে যেতাম। কানসাট বাজারের মূলত আমের ক্রেতা থাকে হচ্ছে যারা ই-কমার্সের মাধ্যমে আম বাজারজাতকরণ করে থাকে, এবং আপনারা জানেন এবং শুনেছেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনে 300 মেট্রিক টন আম অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাতকরণ হয়ে থাকে। তো মূলত এই অনলাইন ক্রেতারা কিন্তু বাগান থেকে চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করতো। অনলাইন বন্ধ থাকার কারণে কিন্তু তারা আম সংগ্রহ করতে পারেনি, আম বাজারজাতকরণ করতে পারেনি। সর্বোপরি বলতে গেলে এই সেক্টরের সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে, প্রত্যেকেই কিন্তু এই উদ্ভূত পরিস্থিতির কারণে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এটা থেকে উত্তরণের যে ব্যাপারটা আছে, এটা সবাই কিনা আম যেহেতু একটা অর্থনীতির একটা বড় সম্বল আমাদের এই জেলাবাসীর জন্য বা আমাদের মতো আম চাষিদের, সেটা যদি প্রশাসন বা অন্যান্য যারা কৃষি বিভাগ আছেন তারা যদি আমাদেরকে নিয়ে একটু কথা বলেন কিভাবে করা যায়, হয়তো আমরা আমাদের মতামত দিলাম, ওনারা যেহেতু অভিজ্ঞ মানুষ, ওনারা কিছু পরামর্শ দিলেন, এভাবে যদি আগানো যায় তাহলে সম্ভব। এবং ভোক্তারা যদি বাজারমুখী না হন, বাজারটা যদি স্বাভাবিক না হয়, তাহলে আমরা শুধু আম পাঠালাম ঢাকায়, তাহলেও বিক্রি হবে না, তাহলেও কিন্তু আমাদের লস। চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি রক্ষায় দ্রুত পরিস্থিতির উন্নয়ন চান আম ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে সহিংসতা করার অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাকে আটক করেছে পুলিশ। গতকাল তাকে আটক করা হয়। বাদশা বিরামপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাশকতা চালায় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সহিংসতার দায়ে ইউপি চেয়ারম্যান বাদশাকে আটক করা হয়েছে। আমদানি বাড়ায় 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 90 থেকে 100 টাকা, আর পেঁয়াজের কমেছে 6 টাকা। 3 দিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 200 থেকে 220 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 110 থেকে 115 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা জানান, ইন্টারনেট জটিলতা কেটে যাওয়ায় আবারও এলসি খুলতে পারছেন ব্যবসায়ীরা। এতে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ 88 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 82 থেকে 84 টাকা দরে বিক্রি হচ্ছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদেরই এক সহপাঠী। দুপুরে শহরের তবলছড়ি আসাম বস্তির সংযোগ সড়কের পাশে গোসল করতে নেমে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র অর্ণব চৌধুরী ও এডিশন সাহার মৃত্যু হয়। আহত রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিবম দাশগুপ্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, 2 বন্ধু ঘাট থেকে দূরে চলে যাওয়ার পর লাইফ জ্যাকেট হাত থেকে ছুটে গেলে 2জনই পানিতে ডুবে যায়। অপর বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2জনকে মৃত ঘোষণা করেন। 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর মাহবুবুল হককে ফুলেল শ্রদ্ধা
জানালো লেখক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা সহ সর্বস্তরের মানুষ। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার মরদেহ চট্টগ্রামে নেওয়ার পর সকাল 10:30টায় শিল্পকলা একাডেমিতে তাকে শেষ শ্রদ্ধা জানান বিশিষ্টজন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পেশাগত জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ জানাজার পর বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাকে দাফন করা হবে। নানা আয়োজনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। দিবসটি উপলক্ষে নাজিরপুর শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে সমাধিস্থলে গার্ড অফ অনার প্রদান, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 1971 সালের এই দিনে নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে 7 বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদেরকে ভারত সীমান্ত সংলগ্ন লেঙ্গুরা এলাকায় সমাহিত করা হয়। ইঁদুরের খামার গড়ে ভালো আয় করছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসির উদ্দিন। শখের বশে পালনের উদ্দেশ্যে অনেকেই তার কাছ থেকে ইঁদুর কিনে নিয়ে যাচ্ছেন জানান তিনি। প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইঁদুর পালন করে এলাকায় সাড়া ফেলেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাপুর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন। ইউটিউব দেখে গড়ে তুলেছেন ইঁদুরের খামার। ইঁদুর মারা জিনিস একটা, আর এটা যেটা তার মারা জিনিস না, এটা আওয়াজ করে ফালতাছে। মানুষ ইঁদুর মারে আর উনি অনেক সুন্দর করে ফালতাছে। শোকে অনেক কিছু করে, তো উনিও যে আমারটা করছে আমার কাছে অনেক ভালো লাগছে। ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি জীবন শেষে গ্রামে ফিরে সংসারের হাল ধরতে হাঁস মুরগি সহ দেশি বিদেশি কবুতর পালন শুরু করেন নাসির উদ্দিন। তবে এসব থেকে আয় কম হওয়ায় বিকল্প কিছু ভাবতে থাকেন। এ ভাবনা থেকেই 5 মাস আগে ঢাকার কাটাবন থেকে কিনে আনেন সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির 10টি সাদা ইঁদুর। এখন তার খামারে ইঁদুরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 শতাধিক। 40 দিন পর পর 8 থেকে 15টি করে বাচ্চা দেয় এই ইঁদুর। খাবার বাবদ দৈনিক খরচ হয় 50 থেকে 60 টাকা। বিভিন্ন ওষুধ কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানেই তার ইঁদুরের বড় ক্রেতা। এর বাইরেও শখের বশে পালনের উদ্দেশ্যে অনেকেই কিনে নেন এই ইঁদুর, জানান নাসির উদ্দিন। কারণ এই ইঁদুরের উপরে আপনার গবেষণা হয়, ইঁদুরের উপরে আপনার গবেষণা হয়। আর মূলত ইঁদুরগুলো দেশে চাহিদা আছে, দেশের বাইরেগুলো প্রচুর চাহিদা আছে। অনেকে চাহিদা 200 পিস, আমার কাছে আছে 300 পিস, আমার খামারই শেষ। আমার কাছে অ্যাভেলেবল হবে তখন আমি বিক্রি বড় আকারে বিক্রি করার চিন্তা ভাবনা করবো। রোগ নির্ণয় সহ পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এসব ইঁদুর ব্যবহার করা হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এগুলি মাইস বা গিনিপিগ, এগুলি ল্যাবরেটরি অ্যানিমেল হিসাবে বিভিন্ন ল্যাবরেটরিতে এই ডিজিজ ডায়াগনোসিস বা এই ভ্যাকসিন প্রোডাকশন এইসব কাজে ব্যবহৃত হয়। ইঁদুরের খামার করতে আগ্রহীদের সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারলে গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারফিউ শিথিলের সময় বাড়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। ছুটির দিনেও পোশাক কারখানা, অফিস খোলা, চলছে দূরপাল্লার যানবাহন। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অতি জোয়ারে ভোলার ইলিশা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, নষ্ট হচ্ছে কাঁচা পণ্য। নদীতে পানি বাড়ায় বরিশাল অঞ্চলের নিচু এলাকা প্লাবিত। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।